আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে যারা সদ্য নবম শ্রেণী বা দশম শ্রেণীতে আছেন এবং বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যেন ভেঙে ভেঙে উত্তর করতে পারেন এবং বুঝে বুঝে উত্তর করতে পারেন, তাদের কথা মাথায় রেখে স্পেশালি এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং যারা এসএসসি পরীক্ষা দিবেন। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আমি চলে যাব। তার আগে বলে রাখি, তামি একাডেমিতে সবাইকে স্বাগতম। তো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা যেটা জানি যে বোর্ড কোয়েশ্চেনে যে গ্রামারগুলো আসে, এই গ্রামারগুলোতে নবম দশম শ্রেণী বা দাখিল এসএসসি পরীক্ষার্থীদের যে কোয়েশ্চেনটা প্রথমে আসে, 1 নম্বরে আসে, সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু। এই উইথ ক্লুতে অনেকেই অনেক সমস্যায় থাকেন, বিশেষ করে 2-3টা টপিককে একসাথ করে যেহেতু এই ফিল ইন দ্য গ্যাপটা দেওয়া হয়, তাই অনেক স্টুডেন্ট অনেক কনফিউশনে ভুগেন এবং অ্যান্সার করতে গিয়ে গুলিয়ে ফেলেন। সো আজকে আপনাদের এই গুলিয়ে ফেলাটাকে সহজ করে দেব এবং কিভাবে সহজে অ্যান্সার করতে পারেন সেই পদ্ধতিটা শিখিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা চলে যাই। আমরা বিগত কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে এই 1 নম্বর গ্রামারে যে বিষয়গুলো দিয়ে অ্যান্সার করতে হয় সেটা হলো আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ। এই 3টে বিষয় দিয়ে আমাদেরকে অ্যান্সার করতে হয়। তাহলে আমরা যখন এই 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করব, তাহলে অবশ্যই আমাদেরকে এই 3টা টপিকের উপরে ধারণা থাকতে হবে। শুধু ধারণা নয়, স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে কি আমরা এই 3টা টপিক নিয়ে এখন আলোচনা করব? হ্যাঁ, আমরা এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু শুধু আর্টিকেল নিয়ে যেমন আমরা আলোচনা করলে প্রায় 1-1.5 ঘন্টার একটা ভিডিও বানানো যেত, আমরা সেই কাজটা না করে যেই রুলসগুলো, যেই নিয়মগুলো জানলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন, আমরা শুধু আপাতত আপনাকে সেই ধারণাটাই দিচ্ছি। ঠিক একই অবস্থা হবে প্রিপোজিশনের ক্ষেত্রে, একই অবস্থা হবে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। আমি আবারও বলে রাখতেছি, বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যেই সব রুলসের উপর ভিত্তি করে আর্টিকেল আসে এ ফিল ইন দ্য গ্যাপে, আমরা সেগুলোই এখন সলভ করব। সেম অবস্থা হলো প্রিপোজিশনের ক্ষেত্রে, যেই প্রিপোজিশনগুলো আসে আমরা সেগুলোই সলভ করব এবং পার্টস অফ স্পিচ। সো আমরা মূল আলোচনায় চলে যাই। পরীক্ষার হলে কোয়েশ্চেনটা দেখতে কীরকম হয়। অনেকটা এরকম। আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখেন, আমি একটু ফ্রেমের বাইরে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটু ছোট করে দিই হালকা। সম্ভবত এখন আর একটু ভালো বোঝা যাচ্ছে। এবার যাদের দূর থেকে একটু দেখতে কষ্ট হয় তাদের জন্য একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, এখন কোয়েশ্চেনটার দিকে তাকাইলেই বুঝতে পারি এটা 1 নম্বর কোয়েশ্চেন। এবং এখানে কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। এই লিস্ট থেকে নিয়ে এই ফিল ইন দ্য গ্যাপসটাকে পূরণ করতে বলা হয়েছে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ডস। এমনও হতে পারে আপনাকে এই শব্দগুলোর রূপ পরিবর্তন করা লাগতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। এমনও হতে পারে এখানকার শব্দগুলোকে একবারের অধিকও ব্যবহার করতে হতে পারে। যেমন এই শব্দটা আপনি ব্যবহার করছেন, আরেক জায়গায় মনে হলো যে আবারও এটার দরকার আছে ব্যবহার করতে পারবেন, তারা বলে দিছে আপনাকে। আচ্ছা, আচ্ছা, এবার আসেন আমরা শব্দগুলো দেখি কি কি আছে। আমরা একটু আগে দেখেছিলাম, ফার্স্ট স্লাইডে দেখেছিলাম, এখানে সাধারণত থাকে কি আর্টিকেল,
প্রিপজিশন এবং পার্স অফ স্পিচ, এই তিনটা থাকে। সো এখন আমরা একটু খুঁজে দেখবো আসলে এটা আছে কিনা। আর্টিকেলের কথা বললাম, এই যে এ আর্টিকেল, দি আর্টিকেল, দুইটা পেয়েছি আর্টিকেল। প্রিপজিশন দেখি এবার। প্রিপজিশন এই যে অফ আছে, ফর আছে, ইন আছে, এই যে প্রিপজিশনও পেয়ে গেছি। আর বাকিগুলোকে আমরা পার্টস অফ স্পিচ হিসেবে ধরবো। এই যে, তো আমরা কি দেখলাম যে এই তিনটার মিশ্রণে এই 1 নম্বর কোয়েশ্চেনটা হয়। সো এবার আমরা এটা সলভ না করে এটা কিভাবে সলভ করতে হবে সেই নিয়মটাকে জেনে আসি। তারপরে যখন আমরা প্রত্যেকটা নিয়ম মোটামুটি জানা হয়ে যাবে, একদম বেসিক ধারণা হয়ে যাবে সলভ করার মতো আর্টিকেলের উপরে, এই তিনটা টপিকের উপরে খুব ভালো ধারণা হয়ে যাবে, তখন এসে আমরা এটা সলভ করব। এবং আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে আমাদের দেখানো নিয়মগুলোর উপর ভিত্তি করে আপনি এগুলো সলভ করতে পারছেন। সো আমি পরের টপিকে চলে যাই, দেখি পরে আমাদের কি আছে। সো আমরা প্রথমেই কি দেখেছি? আমরা প্রথমেই দেখেছিলাম আর্টিকেল। তাই এখন আমি একটু আর্টিকেল নিয়ে বেসিক আলোচনা করব। আমি জানি আপনারা অনেক আগ থেকে আর্টিকেল পারেন, কিন্তু যেহেতু আমাদের একটা টপিক আছে 5 মার্কের, সো আমাদেরকে তো অবশ্যই একটু আলোচনা করতে হবে, পুরনো বিষয়গুলো একটু মনে করিয়ে দিতে হবে। এর ফাঁকে একটু বলে রাখি, প্রিয় স্টুডেন্ট, আমাদের যে ক্লাসগুলো, আমরা মূলত এই ক্লাসগুলো ডিজাইন করেছি যেই সব স্টুডেন্ট একদমই কম বুঝে, ওর কাছে মনে হচ্ছে যে ও ইংলিশ খুবই খুবই কঠিন, তাদের কথা মাথায় রেখে আমরা আসলে আমাদের এই কোর্সগুলো ডিজাইন করেছি। দয়া করে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছেন তারা একটু অ্যাভয়েড করবেন এই ক্লাসগুলো। আশা করি বুঝতে পেরেছেন। যাদের কষ্ট হয় পাস করতে, যাদের মনে হচ্ছে যে আমি ইংলিশ কিছুই বুঝি না, এই কোর্সগুলো, আমাদের এই কোর্সগুলো বিশেষ করে তাদের জন্য। সো মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি, আমরা দেখতেছি আর্টিকেল 2 প্রকার। একটা হলো ডিফিনেট আর্টিকেল আর একটা হলো ইনডিপেন্ডেন্ট আর্টিকেল। ওই বাচ্চাদের মতো ওই বেসিকে আমি যাব না, কোনটা ডিফিনেট কোনটা ইনডিফিনেট। আচ্ছা, আমরা জানি যে এ বা এন একটা জায়গায় ব্যবহার হবে, আরেক জায়গায় ব্যবহার হবে কি দি। ঠিক আছে, এখন এ বা এন এদের অর্থ হলো এক বা একটি, এই দুইটার অর্থই কিন্তু এক, আর দিটা ব্যবহার হবে নির্দিষ্ট করে। এখন প্রশ্ন হলো যে তাহলে বুঝবো কিভাবে? আমি কোনো একটা শব্দের আগে যদি এক অথবা একটি এর কোনো অভাব থাকে, যেমন একটি আপেল, একটি অ্যাপেল। সো একটি অ্যাপেলের ক্ষেত্রে আপনি এখানে অ্যাপেল লিখলাম আমি, তাইলে এখানে তো একটি লিখতে হবে, এই একটি, তাইলে এখানে আমি এ বসাবো না এন বসাবো, কি বসাবো, এই ব্যাখ্যাটা দিব। দ্বিতীয়ত হয়েছে নির্দিষ্ট করে বুঝাতে, দি বসবে। সো এই রুলসগুলো আমরা ধাপে ধাপে শিখব। আচ্ছা, প্রশ্ন হলো যে তাহলে আমরা কখন এক বা একটির ক্ষেত্রে কখন এ বসাবো আর কখন এন বসাবো। দেখেন এখানে 4টা আপেল আছে, এই 4টা আপেল থেকে আপনি যদি কাউকে বলেন যে আমাকে ওই আপেলটাই দাও, যেমন সবুজ আপেলটা, কাউকে যদি বলেন আমার সবুজ আপেলটাই লাগবে, দেখেন নির্দিষ্ট 4টা আপেল আছে, এই 4টা অ্যাপেল থেকে আপনাকে নির্দিষ্ট করে বলতেছেন একটা সবুজ অ্যাপেলটা, তখন যাই এই নির্দিষ্টর কারণে দি হইল। আর যদি আপনি দোকানদারকে কি বলেন যে ভাই আমাকে একটা আপেল দেন, তাহলে এখন এদের যে কেউ একজন বসবে। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, আশা করি এখন বুঝতে পেরেছেন। এখান 4টা থেকে যে কোনো একটা দেন আমাকে, এটা হলো অনির্দিষ্ট। আবার আপনি যখন নির্দিষ্ট করে বলবেন যে ওই সবুজ আপেলটাই আমাকে দেন, তখন এটা নির্দিষ্ট। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে এইটার উপরে এখন ব্যাখ্যাটা বুঝবো যে এটা কখন বসবে, কখন একটি বুঝাতে, কখন এক বা একটি বুঝাতে কখন এ বসবে আর কখন এন বসবে। আচ্ছা,
এখন রুলস চলে আসছে, আশা করি খুব মনোযোগ দিয়ে দেখবেন, চেষ্টা করবেন আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার, যেন বাসায় আবার বসতে না হয়, পুনরায় দেখতে না হয়, পুরো ক্লাসেই যেন আপনার পড়াটা কমপ্লিট হয়ে যায়। এবং আমরা আমাদের অনলাইন বেসে আমাদের স্টুডেন্টদেরকে ঠিক ওইভাবেই শেখাই, এবং আমরা আগেই বলে দিই যে তোমাদের কোনো বাসায় পড়তে হবে না, আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, শুধু এইটুকু করলেই হবে, তোমাকে বাসায় বেশি পরিশ্রম করতে হবে না। কারণ আমরা জানি আমাদের কাছে যেসব স্টুডেন্ট আসে এরা ম্যাক্সিমামই হয় কোনো রকম পাস করার জন্য আসে। কারো দেখা গেছে 40 পাইলেই চলবে, কারো 50 পাইলেই চলবে, কাউকে স্যার আমাকে 60 থেকে 70 পাইলেই চলবে। হ্যাঁ, যারা মূলত 80 এবং তার উপরে নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে বলবো আমাদের স্পেশাল বেস আছে, সেখানে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে? পানি 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 মনে হবে, পানি 80 পাওয়া কোনো ব্যাপারই না। যাই হোক, ওই আলোচনায় পরে আসবো। আপনাদের তারেক স্যার আছে, এই বিষয়ে স্যারে বিস্তারিত আলোচনা করবে, সমস্যা নেই। আমি মূল ক্লাসে চলে যাই। খেয়াল করে দেখবেন, এটা একটু মুছে দিই। এ কখন বসবে? প্রশ্ন হলো তাহলে কখন এ বসবে আর কখন এন বসবে, এই তো প্রশ্ন, তাই না? এক বা একটি বুঝাবে, তাহলে কখন এ বসবে কখন এন বসবে, এটা প্রশ্ন। যদি নাউন শব্দটি, প্রথমত হলো একটা নাউন থাকবে, এই নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে বা প্রোনাউনের আগেও বসে। সো এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। নাউন শব্দটির আগে, যদি নাউন শব্দটির আগে এই শব্দটি, নাউন যে শব্দটি, সেই শব্দটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে সাধারণত আমরা এন বসাবো। আর যদি এই যে গ্যাপ আছে, এখানে একটা কনসোনেন্ট একটা শব্দ আছে, সেই শব্দটার প্রথম অক্ষরটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে তার আগে আমরা এ বসাবো। আমরা কিছু উদাহরণ দিচ্ছি, যেমন এ ব্যাগ, একটি ব্যাগ। খেয়াল করে দেখেন, এই একটি ব্যাগ, এখানে এক শব্দটি আসছে, তাহলে আমরা বুঝতেছি কি হয় এখানে এ বসবে, না হয় এন বসবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এ বসাবো না এন বসাবো, এই দুইজনের যে কোনো একজনই তো বসবে। তাহলে তখন আমরা দেখব এই যে শব্দটা শুরু হয়েছে সেটা কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। এন্ড ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হলো এই পাঁচটি, এই পাঁচটিকে ভাওয়েল বলে, এ ই আই ও ইউ, এই পাঁচটিকে ভাওয়েল বলে। তখন আমরা দেখব কি এই ভাওয়েল দ্বারা শুরু যদি হয় তাহলে এ বসবে। পরের ওয়ার্ডটা দেখেন, এ বয়, একটি বালক, একটি বালক, তার মানে এ বা এন বসবে, একটি যেহেতু আছে। তাহলে এই এ কেন বসলো? আমরা দেখতেছি ভাওয়েল দ্বারা শুরু হয়নি শব্দটি, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। সেম, এ ম্যাঙ্গো, একটি আম, এ টাইগার, একটি বাঘ। এরপরে আসেন দেখেন, একটি ডিম, একটি ডিম, কিন্তু এইটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, ই। অ্যান এগ, ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তাই এখানে এন বসেছে। তাহলে মূল কথা কি দাঁড়ালো? কোন শব্দের আগে যদি এক অথবা একটি প্রয়োজন হয় তখন আমরা এ অথবা এন বসাবো। এবং এ কখন বসাবো? ওই শব্দটি যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা এ বসাবো, আর ওই শব্দটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে আমরা এন বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, প্রশ্ন হলো সবসময় কি তাহলে তাই? সবসময় কি কোথাও যদি একটির শব্দের এক বা একটির প্রয়োজন হয় তখন আমরা কি সবসময় কনসোনেন্টের ক্ষেত্রে এ বসাবো যদি এই শব্দটা থাকে, আর এন বসাবো ভাওয়েলের ক্ষেত্রে? না, সবসময় তাই না। দুই একটা নিয়ম আছে ঘাটতারা। এই এ দলের একজন আছে ঘাটতারা,
সে বলতেছে যে ভাই আমি তোমাদের সাথে থাকবো কিন্তু আমি তোমাদের নিয়ম মানি না, আমাকে একটু আমার মতো স্বাধীনভাবে থাকতে দিতে হবে। তখন সে দাবি করলো কি, তাহলে কিভাবে থাকতে হবে? এই যে কনসোনেন্ট এইচ, এইচ দাবি করলো, এইচ হলো গাট্টারা, এইচ দাবি করলো আমার নিজস্ব উচ্চারণ হবে হ এর মতো। যদি আমার উচ্চারণ হ এর মতো না হয় অন্য কিছু হয় তাহলে আমাকে এন বসাইতে হবে। এখন বেচারা এই দলের যারা আছে, কনসোনেন্ট দলের যারা আছে, তারা ভাবলো যে শুধু শুধু ওর সাথে মারামারি করার দরকার নাই, ও যেটা বলতেছে এটা থাকি ভাই, একজনের জন্য শুধু শুধু সংসারে আগুন ধরানোর দরকার নেই। তাহলে এখন করণীয় কি? যেখানে যেই শব্দের আগে এক বা একটির প্রয়োজন আছে এবং ওই শব্দটি কনসোনেন্ট, কিন্তু সেটা ওই কনসোনেন্ট যদি এইচ হয় এবং এইচের উচ্চারণ যদি এর মতো না হয় অন্য কিছু হয়, তখন কিন্তু আর এ বসবে না, তখন এন বসাইতে হবে। যেমন এ হর্স, একটি ঘোড়া, স্টোরিয়ান, এ হিস্টোরিয়ান, দুইটাই এর মতো উচ্চারণ হয়েছে দেখেন। আবার এন অনেস্ট, অনেস্ট দেখেন আছে কিন্তু এইচ এর মতো হয় নাই, হয়েছে এর মতো, অনেস্ট, এই জন্য এখানে এন হয়েছে। অ্যান আওয়ার, এক ঘন্টা, তার মানে এই গাত্তারা নিয়মটা আমরা শিখে ফেলছি অলরেডি। দুইটা নিয়ম খুব খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ কভার করতে পারবেন, ভুল হবে না। এরপরে আসেন তাহলে ভাওয়েলের মধ্যে কেউ কি আছে এরকম গাত্তারা যে কথা শুনে না, নিয়মের বাহিরে চলতে চায়? হ্যাঁ আছে। যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে কিন্তু তার উচ্চারণ ইউ এর মতো হয়, ভাওয়েলে বলতেছে ঠিক আছে, আমার মধ্যেও একটা নিয়ম আছে, তাহলে আমরা যেভাবে চলি ওইভাবে, কিন্তু কেউ যদি আবার ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এন হবে না, তার আগে হবে এ। এখন চেক করে দেখতে হবে আমাদের এরকম কোনো শব্দ আছে কিনা। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি। ইউরোপিয়ান, দেখেন ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউরোপিয়ান। ইউনিফর্ম, এ ইউনিফর্ম। ইউনিভার্সিটি, ইউনিক, সবগুলো ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তার জন্য এদের আগে এ বসছে। আশা করে বুঝতে পেরেছেন। এর পরের স্লাইডে চলে যাই আমরা। সংক্ষিপ্ত এর আগে আরেকটা রুলস আছে, সংখ্যাবাচক শব্দের আগে এ বসে। অনেক সময় এরকম শব্দ পাবেন, কাপল, ডজন, থাউজেন্ড, মিলিয়ন, 100, এদের আগে সবসময় এ বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সংক্ষিপ্ত শব্দের আগে এ বসে অথবা এন বসে। অনেক সময় এরকম শর্ট ফর্মস থাকে, শর্ট ফর্মসের আগে কখনো এ বসে আবার কখনো এন বসে, কখন এম বসবে আর কখন এ বসবে খুব খেয়াল রাখবেন। যেমন এম এ, হি ইজ ড্যাশ এম এ। এখন এম খেয়াল করে দেখেন ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে এম, এই জন্যে এখানে এন এম এ হবে। এটা দেখেন কনসোনেন্টের ভাওয়ালের মতো উচ্চারণ হয়নি, বি, বি, এ ই আই ও ইউ, এই তিনটার কারো মতোই উচ্চারণ হয় না, এ ই আই ও ইউ, এই পাঁচটার কারোর মতোই উচ্চারণ হয়নি এটা, তাই তার আগে এ বসছে, এর আগে এ বসছে, এদের আগে এন বসছে, কারণ এদের উচ্চারণটা কিছুটা ভাওয়েলের মতো দিয়ে শুরু হয়। ঠিক আছে? সো এর পরের যে রুলসটা সেটা দেখতেছি আমরা। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কোনো কিছু চেক করা যাবে না, চোখ বন্ধ করে দি বসায় দিতে হবে, বিশেষ করে কোনো দেশের ক্ষেত্রে, দেশের শর্ট ফর্ম আসলে তখন। যেমন ইউএই একটি দেশের নাম, ইউএসএ পাঞ্জাব, ইউকে, ইউএস, এই শব্দগুলোর আগে সব সময় দি বসবে। এতে সংক্ষিপ্ত ফর্ম থাকলেও কোনো
ওইভাবে চিন্তা করা যাবে না যে এ বসবে না এন বসবে, অবশ্যই এদের আগে দি বসাতে হবে। এবার আসেন, মূলত অনেকগুলো রুলস আছে আর্টিকেলের, যেমন এ এবং এন এর ব্যবহারের, কিন্তু আমরা সেই দিকে যাই নেই, কারণ হলো আমরা চেষ্টা করতেছি যেহেতু এটা আমাদের 3টা টপিকের উপর বেস করে 5 মার্কের অ্যান্সার করতে হবে, সো এতগুলো রুলস না দেখে যেই রুলসগুলোর উপর ভিত্তি করে আপনি সলভ করতে পারবেন সহজে, আমরা সেই রুলসগুলোই কভার করার চেষ্টা করতেছি। এই জন্যে আমরা এই কয়টা রুলস বাছাই করে নিয়েছি। এবার আসেন আমরা দির ব্যবহার করব কোথায়। খুবই গুরুত্বপূর্ণ, কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে তার আগে দি হবে। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে দি কখন বসবে, অ্যাপেলের উদাহরণ দিয়ে তখন বুঝাই দিচ্ছি। এরপরে আসেন দিয়ের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দিয়ের ব্যবহারে কিন্তু অনেকেই ভুল করেন। আশা করি আমাদের এই ক্লাসটা দেখার পরে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। খেয়াল করে দেখেন, সবচাইতে বড় যে জিনিসটা তার আগে দি বসবে সবসময়। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের আগে দি বসবে। ধর্মগ্রন্থ, পত্রিকার নামের আগেও দি বসবে। পৃথিবীতে যা শুধুমাত্র একটি তার আগেও দি বসবে। নির্দিষ্ট তারিখ বা ঐতিহাসিক ঘটনার পূর্বেও দি বসবে। জাতি বা সম্প্রদায়ের আগেও দি বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগেও দি বসবে। একটু মনোযোগ দিয়ে সবাই একটু দেখেন, এরপরে আমি এক্সাম্পল সহ সব কিছু বুঝিয়ে দিব। একটু দেখেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এবার আমি একটু এক্সাম্পলে চলে যাই। আমরা প্রথমেই বলেছিলাম কি, সবচাইতে বড়, যেমন নদী, সবচেয়ে বড় নদীর আগে অবশ্যই দি বসবে। সাগরের আগে দি বসবে, উপসাগরের আগে দি বসবে, মহাসাগর সবচেয়ে বড়টার, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের আগে দি বসবে। সো আমরা দেখি, দ্য পদ্মা, দ্য নীল, নীল নদের নাম শুনছেন না? দ্য অ্যারাবিয়ান সি, দ্য আটলান্টিক ওশান। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বললাম আমরা ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের আগে দি বসবে। দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য বেদ, হ্যাঁ, দ্য তাওরা মানে তাওরাত। পত্রিকার নামের আগে দেখেন, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানস, দ্য ইকোনমিস্ট। পত্রিকার নামের আগেও দি বসলো। এরপরের রুলসটাতে চলে যাই আমরা। পৃথিবীতে যার শুধুমাত্র একটি, পৃথিবীতে যা শুধুমাত্র একটি তার আগেও দি বসবে। এখানে যার হবে না, যা হবে। পৃথিবীতে যা শুধুমাত্র একটি তার আগেও দি বসবে। এখন তার আগে দি বসবে, যেমন দ্য সান, সূর্য কিন্তু পৃথিবীতে একটি। দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য ওয়ার্ল্ড। দেখেন এগুলো পৃথিবীতে একটি, এগুলো পৃথিবীতে একটি। দেখেন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, সাউথ, পূর্ব পশ্চিম, এগুলো পৃথিবীতে একটি। দ্য প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীতে একটি না, মানে একটি দেশে একজনই, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রিন্সিপাল। সো ওনাদের এই শব্দগুলোর আগে সবসময় দি বসবে, যা শুধুমাত্র একটি। এরপরে আসেন, নির্দিষ্ট তারিখ বা ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসবে। কোনো নির্দিষ্ট তারিখকে যদি মেনশন করে কিছু লেখা থাকে তাহলে তার আগে অবশ্যই দি বসবে, এবং ঐতিহাসিক ঘটনা হয়েছে, যেমন আমাদের 1971 সাল, হ্যাঁ, 16ই ডিসেম্বর, এই যে ঘটনাগুলো, নির্দিষ্ট যে তারিখগুলো, এবং ওইসব দেশের ওইসব দিনে যেন আমাদের কোনো ঐতিহাসিক ঘটনা আছে, এই রিলেটেড কোনো বিষয় আসলে তার আগেও আমাদের দি বসাতে হবে। যেমন দ্য 16th of December,
দ্য 21st of February, 21শে ফেব্রুয়ারি, 16th of March। এরপরে দেখেন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ। এইসব ওয়ার্ডের আগে দেখেন সবগুলোতে দি বসছে। সো দি কেন বসছে আশা করি সবাই বুঝতে পেরেছেন, যে কোনো নির্দিষ্ট তারিখ বা ঐতিহাসিক ঘটনার পূর্বে অবশ্যই আমাদেরকে দি বসাতে হবে। এবার আসেন, কোনো জাতি বা সম্প্রদায়ের আগেও দি বসবে। কোনো জাতি বা সম্প্রদায়ের আগে দি বসবে। দ্য বাংলাদেশিস, দ্য ইংলিশ। আচ্ছা, দ্য ইংলিশ, শুধু ইংলিশ বললে ভাষাকে বোঝানো হয়। আর দ্য ইংলিশ যখন বলবেন তখন হলো ইংরেজি জাতি, ইংরেজদেরকে বোঝানো হবে। দ্য আমেরিকানস, দ্য জাপানিজ, দ্য ইন্ডিয়ানস, দ্য চাইনিজ। সো এটা বলতে ওই দেশের নাগরিকদেরকে বোঝানো হবে আর কি, ওই জাতিটাকে বোঝানো হবে। যেমন দ্য মুসলিমস, দ্য হিন্দুস, দ্য খ্রিস্টানস, জাতি বোঝানো হয়েছে। সো এই ধরনের কোনো শব্দ পেলেও আমাদেরকে তাদের আগে দি বসাতে হবে। জাতি বা সম্প্রদায়ের আগেও দি বসবে। এবার একটু কঠিন। আচ্ছা, আমাদের আর্টিকেলে দি এর ব্যবহার মনে হয় অলমোস্ট শেষ। হ্যাঁ, দি এর ব্যবহার এখানে শেষ। তার মানে আর্টিকেলের পার্টটা আমরা এখানেই শেষ করে দিলাম। এরপরে আমাদের 3টা টপিকের মধ্যে আমাদের একটা টপিক শেষ হয়ে গেছে অলরেডি। একটা টপিক অলরেডি শেষ। এখন আমরা পরের টপিকটা নিয়ে আলোচনা করব। পরের টপিকটা হলো আমাদের প্রিপজিশন। সো আর্টিকেল, আশা করি এই 1 নম্বর গ্রামার সলভ করার জন্য আর্টিকেলের এই যে কয়টা রুলস আমরা দেখিয়েছি এটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে দেখাই কিভাবে এটা আপনি সলভ করবেন এবং এই রুলসগুলোর মধ্যেই কিভাবে সম্ভব। হ্যাঁ, সো এখন আমরা চলে যাব প্রিপজিশনে। খুবই গভীর একটা বিষয় প্রিপজিশন। খেয়াল করে দেখেন, প্রিপজিশন, প্রি শব্দের অর্থ হলো আগে বা পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। সো প্রিপজিশন, আগের অবস্থান। তাহলে কিসের আগের অবস্থান এটা আমাদেরকে দেখতে হবে। প্রিপজিশন যে শব্দগুলো, এগুলো কোনো কিছুর আগে বসে। সো আমরা যে জিনিসটা করব, যে প্রিপজিশন শব্দগুলো কি সেটা একটু দেখার চেষ্টা করব এবং এরা কাদের আগে বসে সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন এর আগে বসে সেন্টেন্সের সাথে ওই ওয়ার্ডের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয় প্রিপজিশন। তার মানে এই প্রিপজিশন যে শব্দগুলো আছে এগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের আগে বসে সে সেন্টেন্সের অন্য শব্দগুলোর সাথে তাদের কি সম্পর্ক সেটা ক্লিয়ার করে দেয়, সেটা বুঝিয়ে দেয়। সাধারণত প্রিপজিশন শব্দগুলো এগুলো হয়: অ্যাট, অ্যাবাউট, উইথ, উইদাউট। এই যে কিছু শব্দ দেওয়া আছে এগুলো, এবং আরও অনেকগুলো শব্দ আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম আছে ব্যবহার করার। আশা করি আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিপজিশন হলো অনেক বড় একটা জায়গা। এখানে আসলে এই ক্লাসে শেষ করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি আপনাকে যে আমাদের প্রিপজিশন ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পর
আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনারা কতটা সহজ করে সলভ করতে পারছেন। আমরা আজকে জাস্ট বেসিক আলোচনাটা করে দিয়ে যাচ্ছি, পরবর্তীতে প্রিপোজিশনের উপরে আমরা একটা বিস্তারিত ক্লাস নিয়ে আসব এবং চেষ্টা করব একটা ক্লাসেই আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য। খেয়াল করে দেখবেন আমরা এখানে কয়েকটা শব্দ দিয়েছি এবং আমাদের প্রথম স্লাইডেও আমরা এরকম দেখেছি যে যেমন অফ আছে, প্রথম স্লাইডে আমরা দেখেছি অফ আছে, ফর আছে, এই শব্দগুলো আছে, হ্যাঁ, টু আছে, এরকম কিছু শব্দ আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে প্রিপোজিশন শব্দগুলো এগুলো, এবং এগুলো কোথায় কোনটা বসে এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। সো এর জন্য আমাদেরকে আলাদা একটা ভিডিও করতে হবে। এই ভিডিওতে হয়তো বা আমরা সব কিছু কভার করতে পারবো না। সো আমরা প্রিপোজিশন সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছি। এখন এই শব্দগুলো আপনারা আশা করি এই শব্দগুলোর অর্থ বের করে চেষ্টা করবেন একটু বুঝে নেওয়ার জন্য। আর যাদের সমস্যা হবে অবশ্যই আমাদের প্রিপোজিশনের ভিডিওটা দেখে নেবেন। প্রিপোজিশন নিয়ে আমি আরেকটু আলোচনা করি। এই যে আরও কিছু প্রিপোজিশন ওয়ার্ড দেখেন, এই ওয়ার্ডগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। আমি একটু আপনাদেরকে দেখার সুযোগ করে দিই, একটু বড় করে দিচ্ছি, আশা করি ক্লিয়ার বুঝতে পাচ্ছেন। সো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়ালি ব্যবহার শিখব এবং এগুলো নিয়ে আলোচনা করব যখন আমাদের প্রিপোজিশন ক্লাস হবে সেটাতে। এরপরে আসেন আমরা আমাদের আরেকটা টপিক বাকি আছে। আমরা জানি যে ওখানে আমাদের টোটাল কয়টা টপিক ছিল? 3টা টপিক ছিল। যে 1 নম্বর ফিল ইন দ্য গ্যাপস সলভ করার জন্য আমাদের 3টা টপিক ছিল: আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ। আর্টিকেল নিয়ে আমরা একটা বেসিক ধারণা দিয়েছি। যারা এই কয়টা রুলস শিখবেন আর্টিকেলের, ইনশাল্লাহ তারা আর্টিকেল সলভ করতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। প্রিপোজিশনের জন্য বিস্তারিত একটা ভিডিও আসতে পারে এবং খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। ওই ক্লাসে আমরা প্রিপোজিশন সম্পর্কে একদম বিস্তারিত আপনাদেরকে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করে দিব। একই অবস্থা কিন্তু পার্টস অফ স্পিচের ক্ষেত্রে একটা বড় একটা জয়গত, মানে এটা আসলে এই ক্লাসে শেষ করতে পারবো কিনা আমি জানি না। সো আমরা যেটা ভাবেছি যে আমরা আপনাদের জন্য প্রিপোজিশনের আলাদা একটা ক্লাস আনবো এবং পার্টস অফ স্পিচের উপরে আলাদা একটা বিস্তারিত ক্লাস আনবো। খেয়াল করে দেখবেন পার্টস অফ স্পিচ কত প্রকার। আট প্রকার। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা বিভিন্ন সময় ধরেন একটা বাক্য পেলাম, আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে। সেন্টেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই আর একটা শব্দ। এখানে টোটাল 1 2 3 4 5টা শব্দ দেওয়া আছে। এই 5টা শব্দ মিলে কিন্তু একটা বাক্য হয়েছে। এই 5টা শব্দের কিন্তু আলাদা একটা পরিচয় আছে, প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে। এটার একটা পরিচয় আছে, এটার একটা পরিচয় আছে, এটার একটা পরিচয়, এটা সবারই একটা আলাদা আলাদা পরিচয় আছে। এই সবার পরিচয়টা এই 8 ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে কেউ না কেউ একজন হলো নাউন, কেউ না কেউ একজন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরা কেউ না কেউ একজন। এই নাউনটাকে বাক্যের মধ্যে কে নাউন এটাকে আমি কিভাবে চিনব সেটা আমাকে শিখতে হবে। তারপরে নাউনের ব্যবহারটা শিখতে হবে। ঠিক প্রোনাউন কে বাক্যের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে আমার, এবং তারপর প্রোনাউনের ব্যবহারও শিখতে হবে। একই অবস্থা অ্যাডজেক্টিভের ব্যবহার, ভার্বের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার, ইন্টারজেকশন ব্যবহার। প্রিপোজিশন নিয়ে আমরা একটু আগেও আলোচনা করছিলাম। সো এই প্রত্যেকটার বাক্যের মধ্যে ব্যবহার এবং একটা বাক্য পেলে
ওই বাক্যের মধ্যে কে কোনটা তাকে ফাইন্ড আউট করা শিখতে হবে, পাশাপাশি এদের প্রত্যেকের ব্যবহারটাও শিখতে হবে। সো এদের প্রত্যেকের যখন ব্যবহার আমরা শিখতে পারবো এবং বাক্য থেকে এদেরকে ফাইন্ড আউট করতে পারবো, তখন আমাদের খুব একটা বেশি কষ্ট আর হবে না এগুলো সলভ করতে। সো আশা করি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই ভিডিওটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে কোনো জায়গায় নক দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে রিপ্লাই করবে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।